অরুণাচল প্রদেশ আমার কাছে অনেকটা রং বাহারি প্রজাপতির মতো, যার রং আজীবন আমার মনকে রাঙিয়ে রাখবে। বৈচিত্র্যময় ভারতবর্ষের সেই স্থান যাকে অরুণ অর্থাৎ সূর্য তার প্রথম উষ্ণতার ছোঁয়া দেয়। সূর্যের প্রথম কিরণে আলোকিত এই অঞ্চল, আলোর শুরু ঠিক এইখান থেকেই, দিনের শুরু ঠিক এইখান থেকেই। আর তাই সূর্যের প্রথম আলোতে প্রকাশমান এই অঞ্চল অরুণাচল প্রাকৃতিক সৌন্দর্যে আভূষিত আমাদের দেশের গৌরব, আমাদের দেশের পরিচয়। এখানে সুউচ্চ বরফের চাদরে ঢাকা পাহাড় যেন রাজার দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে। দেশের বৃহত্তম মঠের বৌদ্ধ সন্ন্যাসীদের মন্ত্র হাজারো হারিয়ে যাওয়া মনকে সঠিক দিশা দিয়েছে। এখানের একছত্র রাজা শান্তি শান্তি শুধুই শান্তি। ঠিক তেমনি প্রগতি আর সমৃদ্ধি এর দরবার। অরুণাচল প্রদেশের পাহাড়, খরস্রোতা নদী, বিশাল ঝর্ণা, আঁকা বাঁকা হারিয়ে যাওয়া পাহাড়ি রাস্তা, এই সব আমাকে ভীষণ অবাক করেছিল। তবে সব থেকে বেশি অবাক হয়েছিলাম, সব থেকে বেশি শিহরিত হয়েছিলাম, সব থেকে বেশি গর্বিত হয়েছিলাম যখন পৌঁছেছিলাম 15,200 ফুট উচ্চতায় বুমলা পাসে। একদিকে চীন, তিব্বতের সোনা কাউন্টি, অন্যদিকে ভারত, অরুণাচলের তাওয়াং। আর এখানেই রয়েছে ভারতের সদা সতর্ক প্রহরীরা, বীর জওয়ানরা, অতুল্য ভারতের সেনা বাহিনীরা, যাদের প্রতিটি কণায় রয়েছে হিন্দুস্তান, হিন্দুস্তান, শুধুই হিন্দুস্তান। আজকের ভিডিওয়ে আপনাদের জন্য থাকলো অরুণাচল প্রদেশ ভ্রমণের হোটেল, যাতায়াত, সাইট সিন, খরচ ও এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 11ই অক্টোবর শুক্রবার। আমি এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশ বেড়াতে। আজকে যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটার নাম হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনের যে নাম্বার সেটা আপনারা কখনো ভুলতে পারবেন না, 1, 2, 3, 4, 5। এই সরাইঘাট এক্সপ্রেস এখান থেকে ছাড়বে বিকেল 4:05 আর পরের দিন সকাল 10:05 আমাদেরকে পৌঁছে দেবে আসামের সব থেকে বড় শহর গুয়াহাটিতে। আসাম আমি এই প্রথমবার যাচ্ছি, মানে নর্থ ইস্টে আমার প্রথম এই পা পড়বে, তো আমি খুব এক্সাইটেড। ট্রেন পথে এখান থেকে গুয়াহাটির দূরত্ব 997 কিলোমিটার। মোট 15টা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। আর ট্রেনের কোচ পজিশন আপনাদেরকে বলে দিচ্ছি। একদম প্রথমে 3টে জেনারেল, তারপরে হচ্ছে স্লিপারগুলো শুরু হচ্ছে, S8 পর্যন্ত স্লিপার, তারপরে প্যান্ট্রি কার, তারপরে এসি। আপনারা যদি এসিতে আপনাদের টিকিট থাকে তাহলে হাওড়া স্টেশন থেকে প্ল্যাটফর্মে আসলে প্রথমেই আপনারা এসি বগিগুলো পেয়ে যাবেন। এই নেমে পড়লাম গুয়াহাটি স্টেশনে। এখানে সময় হচ্ছে 10:05, কিন্তু তার কিছুটা আগেই ট্রেন কিন্তু এখানে ঢুকে দিয়েছে। খুব ভালো ট্রেনটা চালিয়েছে। কামাখ্যা স্টেশনে, মানে এর আগের যে স্টেশনটা, কামাখ্যা স্টেশনে আরও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বেশ কিছুক্ষণ সিগনালে দাঁড়িয়েছিল, নাহলে তো 9:35-40 এখানে ঢুকিয়ে দিত। আচ্ছা, এবার আমরা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে অরুণাচল প্রদেশের বর্ডারে আমরা যাব। তো বর্ডারের দূরত্ব কিন্তু বেশ ভালোই, যেতে আমাদের মোটামুটি সন্ধে হয়ে যাবে। তো যদি আমাদের অনেকটা দেরি না হয় তাহলে আমরা বর্ডার আজকেই ক্রস করে নেব। ভালুকপং বলে একটা জায়গা আছে অরুণাচল প্রদেশের, যার দূরত্ব এখান থেকে 241 কিলোমিটার। আমরা সেখানে চলে যাব। আর যদি আমাদের যেতে মানে রাস্তায় যদি ট্রাফিক থাকে বা কোনো কারণে যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমরা আসামেই থেকে যাব। আসামে তেজপুর বলে একটা জায়গা আছে, মানে অরুণাচল প্রদেশের বর্ডার তার আগেই হচ্ছে তেজপুর। তাহলে আমরা তেজপুরে থেকে যাব। তেজপুরের দূরত্ব এখান থেকে 182 কিলোমিটারের মতো। দেখা যাক আমাদের হাতে কতটা সময় থাকে। যদি হাতে অনেকটা সময় থাকে তাহলে বর্ডার আজকে ক্রস করব, পরের দিন অরুণাচল প্রদেশের ভ্রমণ শুরু হবে। আর না হলে আমরা আসামেই থেকে যাব, পরের দিন সকালে বর্ডারটা ক্রস করব। এই বর্ডার ক্রস করার জন্য একটা ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়, সেটা আমি আপনাদেরকে বর্ডারে গিয়ে বলবো। চলুন। হঠাৎ করেই বেশ কিছু সুন্দর পরিবারের সাথে আমি অরুণাচলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মানুষগুলি অচেনা হলেও চেনা মানুষদের মতো সবকিছু কেবল নেওয়ার চেষ্টা তাদের মধ্যে একদমই ছিল না, বরং অঢেল ভালোবাসা আর স্নেহ দিয়েছিল তারা আমাকে। তাই অচেনা হয়েও বড় চেনা হয়ে গেল তারা আমার।
অরুণাচল প্রদেশ ভ্রমণ আপনি বাসে, শেয়ার গাড়িতে বা রিজার্ভ গাড়িতেও করে নিতে পারেন। অরুণাচল স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসের বাসে 14 ঘন্টায় আপনি গুয়াহাটি থেকে তাওয়াং পৌঁছাতে পারবেন। ভাড়া একজনের 1700 টাকা। এছাড়া তাওয়াংয়ে বেশ কিছু বাস ও শেয়ার গাড়ির বুকিং অফিস আছে, যেখান থেকে এই ভ্রমণের সব জায়গার গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমরা 26 সিটারের এই ট্রাভেলার বাসটি যেখান থেকে বুকিং করেছিলাম তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি। রান্না ও খাওয়া দাওয়ার জন্য আমরা সাথে করে কয়েকটি লোক নিয়ে গিয়েছিলাম, তারাই আমাদের রান্না ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তবে হোটেল সংলগ্ন এলাকায় বা বাজার সংলগ্ন এলাকায় বেশ কিছু খাবারের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন, তাই সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের বাসের জন্য ভাড়া পড়েছিল দিনপ্রতি 8500 টাকা করে। এনাদের বোলেরো, ইনোভা এই রকম গাড়িরও ব্যবস্থা আছে। ভাড়া দিনপ্রতি 5000 থেকে 5500 টাকার মতো। আপনারা চাইলে সবকিছু ভালোভাবে জেনে সবকিছু যাচাই করে তারপর বুকিং করে নিতে পারেন। সমস্ত যোগাযোগ নম্বরগুলি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। সুপ্রভাত। আজকে 13ই অক্টোবর রবিবার। আমি এখন আছি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে। গতকাল রাত্রে গুয়াহাটি থেকে আমরা এখানে এসেছি। এই হোটেলটায় আমি আছি, এই সামনে হোটেল ওয়াঙ্গা টি স্যাং রেসিডেন্সি। এই হোটেলটা বেশ ভালো, খারাপ নয়। আজকে আমরা চলে যাচ্ছি অরুণাচল প্রদেশের দিরাঙে। দিরাঙের দূরত্ব এখান থেকে 134 কিলোমিটার। যদি সরাসরি যাই তাহলে ওই ঘন্টা চারেক সময় লাগবে, কিন্তু আমরা তো সাইট সিন করতে করতে যাব, সেই কারণে আমাদের যেতে দিরাং পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। এই বাম দিকে একটা নদী বয়ে যাচ্ছে যার নাম হচ্ছে কামেং নদী। আর এই যে ভালুকপং জায়গাটা, এটা ওয়েস্ট কামেংয়ের মধ্যে পড়ে, জেলা হচ্ছে ওয়েস্ট কামেং। আর একটা কথা আপনাদের বলি, যদি আপনারা কোনো সময় এখানে আসেন, হোটেলের অভাব হবে না, প্রচুর হোটেল আছে এখানে। বাঙালি খাবারের দোকান আছে, এই সামনেটা দেখছিলাম একটা 16 আনা নাম, তো সেখানে বাঙালি খাবার পাওয়া যায়। দুটো বাঙালি খাবারের হোটেলও আছে। আর এখানে পুরোটাই বাজার। এখন এত সকাল বলে এখনো বাজার অতটা বসেনি, তবে মানে সবজি, এই যে এখানে সব দোকান আছে, বা আপনার দরকারি যে জিনিস সেগুলো সব আপনি পেয়ে যাবেন। এই আমার হোটেল থেকে হাঁটা পথেই হচ্ছে চেকপোস্ট, যেখান থেকে পারমিট নিতে হয়। পারমিট দেখিয়ে তারপর অরুণাচল প্রদেশের দিকে যেতে হয়। এরকম সব সবজির দোকান, মাংসর দোকান। এই জায়গাটায় মানে আমরা এতটা এসেছি, এই জায়গাটা অবধি আমরা কিন্তু পাহাড় দেখতে পাইনি, মানে সেরকম কোনো পাহাড় নেই। এরপর থেকে পাহাড় শুরু হবে। আমি বড় অবাক হয়ে গেলাম যে আমরা এতটা এসেছি, এখনো পর্যন্ত সেরকম পাহাড় দেখতে পাইনি। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 700 ফুট। আমরা তো 15,000 ফুটে উঠে যাব। দেখা যাক প্রকৃতি কেমন হয় সেখানে। এই সামনে একটা দুর্গা পুজো হচ্ছে। আসলে আপনাদেরকে এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাই, তারপরে আমি ব্রেকফাস্ট করে চলে যাব দিরাঙের উদ্দেশ্যে। আজকে আবহাওয়াটা এমন হয়ে আছে, বোঝাই যাচ্ছে না যে আমি একটা পাহাড়ি এলাকায় আছি। এই আমার হোটেলের পেছন দিকে একটা গ্রামে এখন হাঁটছি, ভালো লাগছে, সুন্দর লাগছে। মুরগি আছে, গরু আছে, পাহাড়ি মানুষগুলো আছে, খুব সুন্দর লাগে এই রকম রাস্তা দিয়ে হাঁটতে। এই যে জায়গাটা ভালুকপং, এই জায়গাটার যে নাম, এর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে, একটা পুরাণ আছে। মনে করা হয় মহাভারতে উল্লেখিত একজন রাজা, যার নাম হচ্ছে রাজা বান, তার দাদু ভালুক এখানে রাজত্ব করতেন। তা তাদের তৈরি, সেই রাজাদের তৈরি একটা দুর্গ, যার ধ্বংসাবশেষ এখনো এখানে আছে, কিছু পাথর এখনো এখানে আছে, যেটা নির্মাণ করা হয়েছিল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তো সেই থেকে, সেই রাজা ভালুক থেকে এই জায়গাটার নাম হয়েছে ভালুকপং। এখন কিছুক্ষণ একটু হাঁটবো, ঘুরবো, তারপরে ব্রেকফাস্ট করে দিরাঙের উদ্দেশ্যে রওনা হব। আমাদের হোটেল থেকে আমরা কতটা এসেছি, ওই 1 কিলোমিটারের মতো। এখানে একটা অর্কিড রিসার্চ সেন্টার আছে, সেটা দেখতে এসেছি। এখানে যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম হচ্ছে টিপ্পি। তো সেই থেকে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার এই জায়গাটা। এটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর রবিবার দিন বন্ধ থাকে। বেশ বড় এই জায়গাটা, 10 হেক্টর জায়গা জুড়ে এইটা অবস্থান করছে। প্রধান আকর্ষণ হচ্ছে একটা গ্লাস হাউস, ফাইবার গ্লাস দিয়ে একটা গ্লাস হাউস তৈরি করা হয়েছে, যাতে বিভিন্ন রকমের প্রায় 100টি প্রজাতির অর্কিড এখানে দেখতে পাওয়া যায়। তা এই সামনে টিকিট কাউন্টার আছে, আপনারা যখন আসবেন এখান থেকে টিকিট কেটে নেবেন।
যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে কামেং নদীকে দেখার জন্য মনটা ছটফট করছিল। এই হচ্ছে সেই কামেং নদী। আওয়াজটা কি ভালো লাগছে না? দারুণ সুন্দর লাগছে। এই কামেং নদী 20,000 ফুট উচ্চতায় তাওয়াংয়ে একটা পর্বত আছে যার নাম হচ্ছে গড়ি চেন। সেইখানে একটা লেক থেকে এই কামেং নদীটার উৎপত্তি হয়েছে। তারপর এখান থেকে বয়ে গেছে অরুণাচল হয়ে, তেজপুর হয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিশেছে। এই কামেং নদীর নামেই এই জেলার নাম ওয়েস্ট কামেং। বেশ কিছু পর্যটক এখানে এসেছে, সবার মন খুশি হয়ে গেছে। মানে রংগুলো এত সুন্দর অর্কিডের, দারুণ লাগছে। এই বাম দিকে একটা ক্যাকটাস গার্ডেন আছে, সেইটা একবার দেখে নি, ভালো লাগছে। এরকম কিন্তু অর্কিড রিসার্চ সেন্টার কিন্তু আমরা আগে আরো পাবো, এরপরেও অনেকগুলো আছে। দিরাঙেও একটা আছে এরকম নার্সারি। এর আগে যে ওয়াটারফলটা ছিল ওইটা আমি মিস করে গেছি, ওটার নাম ছিল লুমুম ওয়াটারফল। আসলে কি হয়েছে, দুদিক দিয়ে ঝর্ণা পড়ছে আর রাস্তাটা এত কাদা ছিল, গাড়িটা বড় গাড়ি তো ওটা দাঁড় করানোর মানে জায়গা ছিল না, তো জানলা দিয়েই তুলতে হবে। আমি বাম দিকে ছিলাম, ওয়াটারফল ডান দিকে ছিল, মিস করে গেছি। কিন্তু এই ওয়াটারফলটা দেখুন, এখানে অনেক ওয়াটারফল আছে। পিছন দিকে দৃশ্যটা দেখুন একবার, মেঘগুলো ওই রাস্তার সব মানে পুরো রাস্তা মেঘে ঢেকে দিচ্ছে, এত ভালো লাগছে। এই ঝর্ণাটার নাম হচ্ছে নিচিফু ওয়াটারফল। আরো কিছুটা আমরা যাব, তারপরে নিচিফু টানেল আসবে। এটা নিচিফু লা মানে হচ্ছে পাস, তো এটা নিচিফু ওয়াটারফল। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই রাস্তার মাঝে একটা হ্যাঙ্গিং ব্রিজ পাওয়া গিয়েছে, সবাই এখন এই ব্রিজে নদীটা যাচ্ছে নিচ থেকে, খুব সুন্দর লাগবে। ব্রিজটা হালকা দুলছে, ঠিক আছে, ভয় লাগছে আমার। ওফ, নদীটা বয়ে যাচ্ছে এখান থেকে, ভীষণ সুন্দর লাগছে, দুলছে। ওইখানে না পাহাড়ের একদম উপরে একটা মন্দির ছিল, মন্দিরটাও বেশ সুন্দর দেখতে, ওই যে, কিন্তু ওখানটায় তো গাড়ি তো দাঁড়ালো না। আমরা এখান থেকে যাচ্ছিলাম, বাধ্য হয়ে গেলাম এখানটায় দাঁড়াতে, এত সুন্দর। ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম, বললাম একটুখানি দাঁড়াও, পুরো ভ্যালিটা পুরো মেঘে ঢাকা, দারুণ লাগছে এই জায়গাটা, দেখুন একবার, মারাত্মক সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি, মানে যত অভূতপূর্ব, হ্যাঁ অভূতপূর্ব, মানে যতগুলো লোক নামছে সবাই বলছে দারুণ সুন্দর। হ্যাঁ 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 দিচ্ছি, সব ছবি তোলার জন্য ডাকছে, দারুণ লাগছে, দারুণ। সুপ্রভাত, আজকে 14ই অক্টোবর সোমবার। আমি এখন আছি দিরাঙে। গতকাল ভালুকপং থেকে আমরা এখানে এসেছি। ভালুকপংয়ের উচ্চতা খুব বেশি না হলেও এই দিরাঙের উচ্চতা বেশ ভালোই আছে, 5,310 ফুট। সেই কারণে একটু ঠান্ডা আছে। আমি এই হোটেলটায় আছি, আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আজকে আমরা এখান থেকে চলে যাব তাওয়াং। তাওয়াংয়ের দূরত্ব হচ্ছে এখান থেকে 134 কিলোমিটার। যদি সরাসরি যাই তাহলে
4 থেকে 4.5 ঘন্টা লাগবে, কিন্তু আমরা তো সাইট সিন করতে করতে যাব। বিশেষ করে আজকে আছে সেলা পাসটা আমরা দেখব। আমার হোটেল থেকে হাঁটা পথে দিরাং মনেস্ট্রি। চলুন আগে দিরাংয়ের মনেস্ট্রিটা দেখি। এইখানে চারপাশটা একটুখানি ঘুরবো, আপনাদেরকে দেখাবো, তারপর আমরা ব্রেকফাস্ট করে রওনা হব তাওয়াং এর উদ্দেশ্যে। এইখানে সব পার্সিমন হয়ে আছে, কত ছবির মতো সুন্দর। এইখানে আবার কমলা লেবুর গাছ। রাস্তা খুব একটা চড়াই নয়, কিন্তু ধীরে ধীরে হাঁটলে চলে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, সবাই যেতে পারবে। আমার সঙ্গে যশপালজি যাচ্ছে। আর দূরত্ব আমরা মানে কতটা হেঁটেছি বলছি, 15 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিট আমরা হেঁটেছি। 15 থেকে 20 মিনিট আপনারা ধরে রাখুন হাঁটা পথ, মানে আমার হোটেল থেকে। আর যদি আপনাদের আরো কাছে হয় তাহলে তো আরো কম সময় লাগবে। এই যে দিরাং মনেস্ট্রি, যেহেতু জায়গাটা দিরাং, সেই কারণে দিরাং মনেস্ট্রি। তবে এর আসল নাম থুপসুং ধারগে লিং। শ্রদ্ধেয় দলাই লামা এই মনেস্ট্রির নামকরণ করেছিলেন, যার মানে হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ভগবান বুদ্ধের বাণীর উদয় হয়। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এত শান্ত, এই পাখির আওয়াজ, কিচিরমিচির, দারুণ ভালো লাগছে। আর পুরো গ্রামটা তো পুরো সাজানো ছবির মতো। হ্যাঁ, এমনি সাজানো, ঘর বাড়ি যা আছে সব দেখার মতো। দারুণ সুন্দর। আমরা এসে গেছি এই সামনে। মনেস্ট্রি কিস সাইড है? ऊपर इस साइड ऊपर ऊपर। দিরাংয়ের এই মনেস্ট্রিটা এত সুন্দর লাগছে, মানে একটা মায়াবী পরিবেশ। মানে এই যে প্রকৃতিটা আছে তার সাথে যে মনেস্ট্রি, একটা আলাদা একটা বাতাবরণ সৃষ্টি করেছে, ভীষণ সুন্দর লাগছে। আপনারা অবশ্যই হাতে একটু সময় বার করে এই মনেস্ট্রিতে আসবেন, না হলে অনেকটা মিস যাবে। এখান থেকে যে মানে ভিউটা দেখা যায়, অসাধারণ সুন্দর। বেশ কিছুটা এসে এখন আমরা বৈশাখী বলে একটা জায়গায় এসেছি। এইটার মানে এই জায়গাটার উচ্চতা হচ্ছে 11,246 ফুট। মেঘ এখন আমার মানে একদম গা ছুঁয়ে চলে যাচ্ছে। ঠান্ডা কিন্তু তেমন নেই, 11,246 ফুট উচ্চতা, কিন্তু ঠান্ডা তেমন নেই। এই জায়গাটা আসলে ওই সেলা যে ওয়ারিয়াররা আছে তাদের একটা মেমোরিয়াল করা হয়েছে। তো মেমোরিয়াল আপনি ভিতরে কোথাও ঢুকতে পারবেন না। সামনে ক্যাফেটেরিয়া আছে, কিছু জিনিসপত্র কেনার দোকান আছে, আপনার যদি কিছু খেতে ইচ্ছা হয় সেগুলো করতে পারেন। ভারতীয় সেনারাই সেগুলোর ব্যবস্থা করেছে। তেরো 13,700 ফুট উচ্চতায় এখন আমি আছি। ঠান্ডা কিন্তু তেমন একটা নেই, বৃষ্টিটা পড়ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দুই দিক দিয়ে মেঘ কেমন ভেসে আসছে দেখুন, ডান দিক দিয়ে বা দিক দিয়ে। আর এই যে হলুদ ঘাসগুলো হয়ে আছে, সাথে এই কালো জল, একটা আলাদা পরিবেশ সৃষ্টি করেছে, দারুণ সুন্দর লাগছে। এতটা উচ্চতা হওয়া সত্ত্বেও এখানে অক্সিজেন কিন্তু ঠিকঠাক আছে, আর ঠান্ডা তেমন একটা নেই। আমার মনে হয় আরো 1-2 মাস পরে যখন বরফ পড়বে সেই সময় হয়তো ভীষণ ঠান্ডা হবে। বৃষ্টিটা পড়ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই হচ্ছে সেলা লেক। আর এই লেক, এই পাস, এই টানেল, এইগুলোকে ঘিরে একটা করুণ একটা গর্বের ইতিহাস জড়িয়ে আছে, যেটা না বললেই নয়। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হচ্ছিল, সেই সময় চীন ঢুকে পড়েছে ভারতে। পোস্ট সামনে রেখেছে গাড়োয়াল রেজিমেন্টের একজন রাইফেলম্যান, যার নাম হচ্ছে যশবন্ত সিং রাওয়াত। তাকে সরে যেতে বলা হয়েছে, তাও সে সরবে না। নিজের পোস্ট, নিজের দেশ সে আগলে রাখবে। 72 ঘন্টা একাই এই প্রতিকূল পরিবেশে চীনের সেনাদেরকে আটকে রেখে দিয়েছে। সেই সময় তাকে সঙ্গ দিয়েছিল 2 স্থানীয় মোংপা নারী, যাদের নাম শেলা আর নুরা। এখন 72 ঘন্টা চীনের সেনারা বুঝতেই পারেনি মেঘগুলো ভেসে যাচ্ছে আমার গা দিয়ে।
তারা বুঝতেই পারেনি যে একা একজন আমাদেরকে এতক্ষণ আটকে রেখেছে। বিভিন্ন জায়গায় সরে সরে তিনি ফায়ারিং করছিলেন, সেই জন্য চীনের সেনারা বুঝতেই পারেনি। অবশেষে যখন বুঝতে পারে 72 ঘন্টার তীব্র লড়াইয়ের পর মহাবীর চক্র বিজয়ী যশবন্ত সিং রাওয়াত শহীদ হয়। আর সে কি করে, নিজের প্রাণের আত্মবলিদান দেয় এই লেকে। চীনের সেনাদের কাছে ধরা দেওয়ার থেকে তিনি নিজের জীবন এখানে দিয়ে দেওয়াটাই ভালো বলে মনে করে। আর নুরাকে ধরে নেওয়া হয়েছিল, নুরাকে আটক করা হয়। তারপর থেকেই এই সেলা পাস, সেলা টানেল, সেলা লেক সব সেলার নামে নামক করে দেওয়া হয়। আর নুরা যে ছিল, এখানে একটা বিখ্যাত জলপ্রপাত আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই নুরার নামে জলপ্রপাতের নাম করে দেওয়া হয় নুরা নাং জলপ্রপাত। সেই ঝর্ণাটার এমনি নাম হচ্ছে জং বা জুং ওয়াটারফল। আর যশবন্ত ঘর ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয় সেই যশবন্ত সিং রাওয়াতের নামে। আমাদের ভারতে যে সেনারা আছে, আমার মনে হয় তারা ভগবানের সমান। একবার ভাবুন, আমি এখানে 15-20 মিনিট আছি, এই যারা এখান থেকে আসছে যাচ্ছে তারা ঠান্ডায় কাঁপছে। 72 ঘন্টা দিন রাত এক করে কিভাবে তিনি লড়াই করেছিলেন। সত্যি ভারতের সেনাদের কোনো তুলনা নেই। এই এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে যাচ্ছি। এই ওয়েদারটাকে খারাপ না ভালো সেটা কিন্তু বলা যাবে না। মানে এত সুন্দর লাগছে খালি চোখে, মনে হচ্ছে এই ওয়েদারটা ভালোই। 2016 সালে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মরণে এই ওয়ার মেমোরিয়ালটির নির্মাণ করা হয়েছে। তার ব্যবহৃত পোশাক ও বিভিন্ন আসবাবপত্র এখানে সংরক্ষিত আছে। 1962 সালের ভারত চীন যুদ্ধে দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়ে এইখানে একটি গাছের কাছে তিনি গুলিবিদ্ধ হন। তিনি এবং তার অন্যান্য সহকর্মীদের ভাতচিত্র এখানে রাখা হয়েছে। এছাড়া সেই যুদ্ধে চীনের যে 300-রও অধিক সৈনিক হতাহত হয়েছিল তাদেরকে এইখানেই কবর দেওয়া হয়েছিল। গাড়োয়াল রাইফেলের মাত্র 4টি সেনাবাহিনী তাদের থেকে সংখ্যায় 4 গুণ চীনের সেনাকে এখানে রুখে দেন। এইখানে বেশ কয়েকটি কমান্ড পোস্ট ও বাংকার আছে, যার মধ্যে তৎপরতার সময় সেনারা থাকেন। রান্নাঘর, শোবার ঘর, সবার ঘর এইখানে আপনারা দেখতে পাবেন। সুপ্রভাত। আজকে 15ই অক্টোবর মঙ্গলবার। আমি এখন আছি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। গতকাল আমরা তাওয়াং এসেছি, এই হোটেলটায় আমরা আছি, হোটেল তাসিঘা। খুব ভালো হোটেল, মানে এত ভালো ব্যবহার। প্রতিটা রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে সাজানো। রুম হিটার আছে। আপনারা যদি অরুণাচল বেড়াতে আসেন অবশ্যই আপনারা এখানে থাকতে পারেন, খুব ভালো। আমাদের কিন্তু জেলার পরিবর্তন হয়ে গেল, মানে আমরা এতদিন ছিলাম ওয়েস্ট কামেংয়ে, পশ্চিম কামেং, এখন আমরা তাওয়াং জেলায় আছি। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 10,000 ফুট। ঠান্ডা ওই মোটামুটি আছে। আজকে তো এই মেঘলা ওয়েদার, কালকেও একটু বিকালের দিক থেকে বৃষ্টি হচ্ছিল। তা আজকে আমরা এই চারপাশের জায়গাগুলো ঘুরবো, যেহেতু কালকে অনেকটা ট্রাভেল করে আমরা এসেছি। আজকে একদম শান্তিতে ঘুরবো চারপাশের জায়গাগুলো। ওই 11টার দিকে বেরাবো ব্রেকফাস্ট করে। 2011 সালের গণনা অনুযায়ী এই তাওয়াংয়ের জনসংখ্যা হচ্ছে মাত্র 11,202। সেই কারণে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা, মানে একদম শান্ত জায়গা। তাওয়াং নদী আছে, তাওয়াং নদীকে ঘিরেই এই শহরটা গড়ে উঠেছে। একটা জিনিস দেখুন, আমাদের ভৌগোলিক অবস্থানটা কেমন। আমাদের বাম দিকে ভুটান আর ডান দিকে হচ্ছে তিব্বত, মানে ওই চীন। 1951 সাল পর্যন্ত এই তাওয়াং ছিল তিব্বতের দখলে, তারপর ভারত আবার এটাকে পুনর্দখল করে নেয়। এই তাওয়াং যে শব্দ, এই তাওয়াং শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার পছন্দের কোনো জায়গা। তা মানে হচ্ছে ঘোড়া। আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব
লোকাল সাইট সিইং এর জন্য। একটা অদ্ভুত ভালো লাগছে, ভারতবর্ষের সব থেকে বড় মনেস্ট্রিতে এখন আমি যাচ্ছি। এই মনেস্ট্রি 3 তলা আর এর উচ্চতা হচ্ছে 925 ফুট। একটা দুটো নয়, 65টা আবাসিকদের জন্য ভবন আছে এখানে। তিব্বতী ভাষায় এই মনেস্ট্রির নাম হচ্ছে গাদেন নামগিয়াল লাতসে, যার মানে হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সম্পূর্ণরূপে বিজয় লাভ করা যায়। পঞ্চম দলাই লামার নির্দেশে 1680 থেকে 1681 সালের মধ্যে এই মনেস্ট্রি নির্মাণ করা হয়। যিনি নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে মেরেক লামা লোদ্রে গাতসে। বর্তমানে 450টি সন্ন্যাসী এখানে বসবাস করেন। 2006 সালে এই মনেস্ট্রির মধ্যেই তাওয়াং ম্যানুস্ক্রিপ্ট কনজারভেশন সেন্টারে নির্মাণ করা হয়, যার মধ্যে মানে এই মনেস্ট্রির মধ্যে বহু প্রাচীন মূল্যবান ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক যেই সময়টায় আমি এসেছি সেই সময়টায় ভিতরে অনুষ্ঠান হচ্ছিল। এত সুন্দর একটা পরিবেশ, মানে আমি এর আগে অনেকগুলো মনেস্ট্রি দেখেছি, কিন্তু এই ওনাদের যে মানে আচার অনুষ্ঠান সেটার সঙ্গে কখনো সামনাসামনি সম্মুখীন হয়নি। এত ভালো লাগছে। এখানে একটা মিউজিয়াম আছে, আসুন সেটা একবার দেখে নিই। এখন মেঘগুলো এমন হয়েছে পুরো একদম এই সামনেটা দেখো, পুরো গায়ের কাছ দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি না এই মনেস্ট্রিটা বড়, অনেক সুন্দর, কিন্তু আমার মনে হলো কি অরুণাচল প্রদেশের সব থেকে সুন্দর মনেস্ট্রি যদি হয় আমার মনে হয় দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রি এত সুন্দর একটা লোকেশনের মধ্যে আছে আর এত সুন্দর করে সাজানো, আমার দিরাং মনেস্ট্রি বেশি ভালো লেগেছে। সুপ্রভাত। আজকে 16ই অক্টোবর বুধবার। আমি এখন আছি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। গতকাল তাওয়াংয়ের আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি। গতকাল তো মেঘলা ওয়েদার ছিল, আজকে একদম ঝকঝকে আবহাওয়া। দিরাংয়ে আমরা এরকম আবহাওয়া পেয়েছিলাম, তবে কালকে আমরা লোকাল সাইট সিইংয়ে একটা জায়গা বাদ দিয়েছি, ওয়ার মেমোরিয়াল, কারণ আমরা টিকিট পাইনি। আজকে সেটা করব। আজকে কিন্তু শিহরিত হওয়ার পালা, কারণ আজকে আমরা যাচ্ছি ভারত চীন সীমান্ত বুমলা পাসে। সুন্দর জায়গাগুলো তো থাকবেই, তার সাথে থাকবে ভারত চীন সীমান্ত বুমলা পাস। এখান থেকে দূরত্ব 34 কিলোমিটার। তবে সবার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপর বেরিয়ে পড়ব। আজকে ভিডিও শুট করা যাচ্ছে না ভালো করে, কারণ এত পরিমাণে মিলিটারি আছে, তো সেগুলো একটু সাবধানে করতে হবে। কারণ হয়তো ক্যামেরা এসে গেল, হয়তো কেউ বারণও করলো না, কিন্তু সেটা ঠিক হবে না। আমরা এরকম একটা ছোট গাড়ি নিয়েছি, এই গাড়িটায় করে আমাদেরকে ঘুরতে হবে, কারণ এই ছোট গাড়ি, এখানকার গাড়ি ছাড়া বড় গাড়ির পারমিট পাওয়া যাবে না। তো এই এক একটা গাড়ির জন্য 6000 টাকার মতন করে পড়ে। 3টে মেন জায়গা আছে। একটা পিটিসো লেক এখান থেকে দেখলাম যে 9 কিলোমিটারের মতো দেখাচ্ছে, আর একটা বুমলা পাস 34 কিলোমিটার। তো বুমলা পাস যাওয়ার একটু আগে আর একটা বাম দিকে রাস্তা যায়, সেটা হচ্ছে ওই মাধুরী লেক বা সাঙ্গেসার লেক যেটা বলে, অপূর্ব সুন্দর। তো এই 3টে জায়গা আমরা এই লোকাল গাড়ি করে ঘুরবো।
এই গাড়িটার ব্যবস্থা যে ট্যুর অপারেটর থাকবে আপনাদের সে করে দেবে। আর যদি আপনারা নিজেরা আসেন তাহলে ওই একটা গাড়ির জন্য 6,000 টাকা লাগবে, সাথে 4 জন বসুন, 2 জন বসুন, 5 জন বসুন, 6 জন বসুন, একই রেট পড়বে 6,000 টাকার মতো, 5.5 থেকে 6,000 টাকা পড়বে। এত পরিমাণ এখানে মিলিটারি দিয়েছে যে মানে আমি ক্যামেরা বার করতে আমার কেমন একটা লাগছে, মানে যদি ভুলবশত কোনো শ্যুট করে থাকি আমাকে ক্ষমা করবেন। মানে এতটা এখানে সিকিউরিটি আছে, এতটা নিরাপত্তা কড়াকড়ি, মানে এই লেকটার পিছন দিকেও এত পরিমাণ মিলিটারি দিয়েছে, মানে ভাবা যাচ্ছে না। এখানে কিন্তু খুব খুব কড়া। এই যে অপূর্ব লেকটা আপনারা দেখছেন, এই লেকটার নাম হচ্ছে সাঙ্গেতসার লেক। এর উচ্চতা হচ্ছে 12,165 ফুট। আমরা উপর থেকে এলাম, তার মানে আমরা 13,000-এর উপরে ছিলাম। ঠান্ডা মোটামুটি আছে, যেহেতু রোদ আছে তাই অতটা ঠান্ডা লাগছে না। এই লেকটার উচ্চতা 12,165 ফুট। তা এই লেকটা আগে ছিল না। কি হয়, এখানে ভূমিকম্প হয় তখন এই যে গাছগুলো আছে দেখছেন, এই গাছ পাথর এইসব পড়ে ধস নেমে এই লেকটার সৃষ্টি হয়েছে। তারপর থেকে এখানে জল জমে যায়। তা একটা বিখ্যাত ছবি আছে, কোয়েলা, হিন্দি ছবি, যাতে মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান ছিলেন, একটা গানের দৃশ্য এখানে শ্যুট হয়েছিল। সেই থেকে এই লেকটার নাম হয়ে গেছে মাধুরী লেক। তবে লেকটা অপূর্ব, দারুণ সুন্দর লাগছে। এই পতাকাগুলো আছে রঙিন, এত সুন্দর লাগছে কি বলবো। দেখবেন একটা জিনিস সবসময় খারাপ থেকে কিন্তু খারাপ হয় না। একটা ধ্বংস থেকে সৃষ্টি হয়েছে একটা লেক, এত বিখ্যাত, এত অপূর্ব এই সৃষ্টিটা, দারুণ সুন্দর লাগছে। ওপরে বরফ আছে, আমরা যখন উপর থেকে আসছিলাম তখন বরফ আছে। এই লেকের পিছন দিকেও মানে অনেক মিলিটারি দেওয়া আছে, এখানে খুব ভালো করে যে ভিডিও শ্যুট করা যাবে। আপনারা আসুন, খালি চোখে দেখুন, আমি ক্যামেরায় অতটা বন্দি করছি না এই জায়গাটা। এখানে একটা ক্যাফে আছে, তো আপনাদের যদি মনে হয় ওই ক্যাফেতে কিছু খেয়ে নিতে পারেন। এখন আমরা এখান থেকে চলে যাব বুমলা পাস, আর ফেরার পথে আমরা ওই পিটিসো লেকটা দেখে নেব। একবার আবহাওয়াটা দেখুন, চারপাশের মেঘে ঢেকে আছে। ওহ, ঐতিহাসিক বুমলা পাস, 15,200 ফুট উচ্চতায় এখন আমি আছি। বাপ রে বাপ। এই রাস্তা দিয়েই কিন্তু চীন ঢুকেছিল, বোমডিলা পর্যন্ত গিয়েছিল, তারপর তারা স্বইচ্ছায় আবার ছেড়ে চলেও গিয়েছিল। কেমন একটা হচ্ছে। সেই যে 1962 সালে চীন আক্রমণ করেছিল, তারপর তো এই রাস্তায় পাস পুরো বন্ধ ছিল। 44 বছর সময় লেগে যায়, 2006 সালে আবার এটা খোলে। এখন তো এখান থেকে বাণিজ্যও হয়, বিভিন্ন যে আধিকারিকরা আছে তাদের মিটিং হয়, সামরিকদের। দেখুন মেঘ, দেখুন, দেখি বর্ডার পর্যন্ত যাওয়া যায় নাকি। একটা অদ্ভুত অনুভূতি। আমার এই আবহাওয়াটা দারুণ লাগছে, বরফ না থাকলেও জায়গাটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে কি হয়েছে, আমরা তো যখন অরুণাচল প্রদেশ ঢুকেছিলাম ভালুকপং থেকে, তখন তো আমাদের একটা পারমিট হয়েছিল, তখন আমরা ফটো আর আধার কার্ড দিয়েছিলাম। আর গতকাল এই বর্ডারে আসার জন্য আমরা আধার কার্ড আবার দিয়েছিলাম, তো একটা পারমিট বেরিয়েছিল। তা আমাদের তিনটে গাড়ির এই পারমিট এখানে আছে। তো ড্রাইভাররা ওখানে গিয়ে এন্ট্রি পয়েন্টে দেখালে তবে বর্ডার যাওয়ার পারমিট দেয়। তা আমাদের ড্রাইভার দাদা কোথায় গেছে কে জানে। একটা গাড়ি থেকে আমি পারমিটটা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে পারমিটটা দেখালে তবে টোকেন দেবে বর্ডারে যাওয়ার। এখানে কিন্তু ফটোগ্রাফি করা যাবে না,
যতটা হবে দেখাবো, আর দরকারও নেই দেখার, আপনারা নিজেরা এখানে এসে খালি চোখে দেখবেন। আচ্ছা, আমি ওইখানে গিয়েছিলাম, মানে যেখানে বর্ডার আছে, তখন তো কোনো কাঁটা তার নেই, ওখানে এমনি কাল্পনিক একটা বর্ডার তৈরি করা হয়েছে, একদিকে চীনের সেনা, একদিকে আমাদের ভারতীয় সেনা। কি কি হলো সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। কালকে আমাদের আধার কার্ড নেওয়া হয়েছিল, তারপর আমাদের পারমিট বেরিয়েছিল, তা আমরা এখানে এলাম। এই যে ঘরটা আছে, এই ঘরটা থেকে এন্ট্রি হলো, আমাদের এই পারমিট ছিল, সেই পারমিটটা দেখালাম, আমাদেরকে একটা পাস দেওয়া হলো, তারপর আমরা লাইন দিয়ে চলে গেলাম। ওই যে অতুল্য ভারত ইনক্রেডিবল ইন্ডিয়ার যে গেটটা আছে, সেইখানটা অবধি আমরা গেলাম। একজন অফিসার আমাদেরকে ব্রিফিং দিল কতবার আমরা, মানে আমাদের সাথে তাদের মিটিং হয় সালে, মানে 1 বছরে 9 বার মিটিং হয়, তারা আসেন। আজকে আমাদের বেশ কিছু অফিসাররা ওখানে গেলেন, মিটিংও হচ্ছিল। একটা জিনিস আপনাদেরকে বলি যে এখান থেকে যখন যাবেন একদম ভিডিওগ্রাফি করবেন না, ফটোগ্রাফি করবেন না। ওরা দূরবীন দিয়ে দেখে, মানে চীনের সেনারা দূরবীন দিয়ে দেখেন। তো অনেকবার বারণ করা সত্ত্বেও এক মহিলা এবং এক ভদ্রলোক ফোন বার করেছিলেন, তো তাদের ফোনটা নিয়ে নেওয়া হলো, অ্যারেস্ট করে নেওয়া হয়। তারপরে কালকে ছাড়া হবে, মানে সবকিছু দেখে ফোনে যা আছে সেগুলো ডিলিট করে। তো এই ধরনের ব্যাপার হয়, তো আপনারা এগুলো প্লিজ করবেন না। আপনারা নিজেরা আসুন, খালি চোখে দেখুন, খুব ভালো লাগবে। যে ব্রিফিং দিচ্ছে খুব ভালো ব্রিফিং দেয়, সেটা আপনাদের খুব ভালো লাগবে। এবার আমরা ফিরে চলে যাব। হ্যাঁ, একটা কথা বলি শ্বাসকষ্টর ব্যাপারে, একদম শ্বাসকষ্ট হচ্ছে না। এই আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি মানে ওই ধরুন ঠান্ডা হাওয়া দেয় তাহলে ঠান্ডা লাগছে, ধীরে সুস্থে যাবেন, শ্বাসকষ্টের কোনো সমস্যা নেই। একটু কর্পূর রাখবেন, একটা চুইংগাম রাখবেন, অসুবিধা হবে না। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই যেতে পারবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, হুড়োহুড়ি করবেন না, তাহলে সবকিছু ঠিক থাকবে। গতকাল আমাদের ওয়ার মেমোরিয়াল দেখার কথা ছিল, কিন্তু গতকাল আমরা টিকিট পাইনি। আজকে আমরা টিকিট পেয়েছি সব সন্ধ্যে 7:10-এর, সেই জন্য এখন আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। টিকিটের প্রাইস হচ্ছে এক একজনের 50 টাকা। हम यानी कि तवांग में तैनात हिंदुस्तानी सैनिक। আজকে তাওয়াংকে ছেড়ে দিচ্ছি, খুব সুন্দর এই জায়গাটা, মায়া লাগছে। এই হোটেলটাও খুব ভালো। আজকে আবহাওয়া আবার মেঘলা। আজকে আমরা ফিরতি পথ ধরছি, একেবারে গুয়াহাটি যাচ্ছি না, আজকে আমরা বোমডিলায় রাত্রিবাস করবো। দেখুন ওয়েদার, ওই যে জায়ান্ট বুদ্ধার যে স্ট্যাচুটা, কিন্তু এই ওয়েদারটা ভালো লাগছে। তো আজকে আমাদের রাত্রিবাস হচ্ছে বোমডিলায়। বোমডিলার দূরত্ব এখান থেকে 177 কিলোমিটার। সরাসরি গেলে ওই 5 ঘন্টার মতন সময় লাগবে, তবে আমরা তো রাস্তায় ব্রেক নেব। একটা খুব সুন্দর ঝর্ণা দেখব, নুরানাং ওয়াটারফল, আর বিখ্যাত সেলা টানেল। আজকে সেখান দিয়েই আমরা যাব। দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, মানে প্রথমবার দেখে কেমন হচ্ছে আমার। মানে অরুণাচল প্রদেশে আমরা অনেকগুলো ঝর্ণা দেখেছি, কিন্তু এইটা একদম মানে গাড়ি থেকে নেমেই কেমন হয়ে গেলাম। আচ্ছা, টিকিট হচ্ছে 50 টাকা করে এক একজনের। এই একটু আগে এক ভদ্রমহিলা টিকিট নিলেন, 50 টাকা করে টিকিট। আসুন দাদা, এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটার নাম হচ্ছে নুরানাং জলপ্রপাত। আপনাদেরকে বেশ কিছুটা আগেই নামিয়ে দেবে। 100 ফুট উঁচু থেকে নুরানাং নদী উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচে। এই জায়গাটার নাম হচ্ছে জুং, তো সেই কারণে অনেকে জুং ওয়াটারফল বলে, অনেকে জং ওয়াটারফল বলে। সেলাপাস যেখানে আছে, ওই সেলাপাসের কাছ থেকে নুরানাং নদী সৃষ্টি হয়েছে। সেই নুরানাং নদী এখান থেকে ঝাঁপিয়ে পড়ছে। ওই যে গতকাল আমরা গিয়েছিলাম না সাঙ্গেতসার লেকে, ওই সাঙ্গেতসার লেকে কোয়লা সিনেমার একটা হিন্দি ছবি আছে কোয়লা, তার শুটিং হয়েছিল। মাধুরী দীক্ষিত ছিলেন, শাহরুখ খান ছিলেন, এখানেও সেই গানের শুটিং হয়েছিল। আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই, দারুণ লাগছে।
পরিবেশটা দেখুন না কি সুন্দর, ঝিঝি পোকার ডাক। অনেকটা সিঁড়ি কিন্তু আমরা নিচে নামছি, আবার গাড়িও আমাদের অনেকটা আগেই দাঁড় করিয়ে দিয়েছে। এখন যাওয়ার সময় তো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন উঠবো তখন কষ্ট হবে। আমার না বুকের ভিতরটা কেমন হচ্ছে, আমি মাঝে মাঝে এক ঝলক করে দেখছি আর কেমন হচ্ছে, মানে আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা এটা মনে হচ্ছে। মানে আমি কাছে যাইনি এখনো, কিন্তু তাই আমার যা হচ্ছে কেমন এটা লাগছে আমার। ওই যে 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল, সেই সময় ওই যে রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের সাথে যে দুই বীরাঙ্গনা সাহসী নারী তার সহযোগিতা করেছিলেন, তার সাথে একসাথে লড়েছিলেন, সেই নারীদের মধ্যে একজনের নাম হচ্ছে নুরা, মানে শেলা আর নুরা। তো নুরার নামেই এই জলপ্রপাতকে নামক করে দেওয়া হয়েছে, উৎসর্গ করে দেওয়া হয়েছে। দারুণ সুন্দর। ওই নদীটার নামও তো নুরানাং। নদীটা, এই ঝর্ণাটা, এই সব কিছুকে সেই নুরার নামে নামক করে দেওয়া হয়েছে। আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা হচ্ছে এটা। উফ, কি লাগছে, মানে পুরো ধোঁয়া হয়ে গেছে চারদিকটা। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে কাজটায় তো যেতে পারছি না, মানে এমন হচ্ছে ধোঁয়ার মতন হয়ে গেছে, পুরো ক্যামেরায় জল হয়ে যাবে, তাও যাবো। এত ভালো লাগছে, দেখুন একবার। মারাত্মক সুন্দর, মারাত্মক। রে বাপ রে বাপ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আপনারা যদি ছোট গাড়ি করে আসেন তাহলে এখানে একটা পার্কিং আছে, তারপর এখান থেকে সামান্য কিছুটা নামতে হবে আর ওই ঝর্ণা দেখা যাচ্ছে। আর যদি বড় গাড়ি করে আসেন, মানে বাসে করে, তাহলে বেশ অনেকটাই উঁচুতে দাঁড় করাচ্ছে। মানে রাস্তাটা এরকমই চড়াই, খুব যে কষ্ট হবে তা নয়, কিন্তু যাদের সমস্যা আছে তাদের হবে, মোটামুটি চড়াই আছে। আচ্ছা, আমরা এখান থেকে এবার চলে যাব সেলা টানেল। সেলা টানেল হয়ে আমরা বোমডিলা। তা সেলা টানেল এখান থেকে 44 কিলোমিটার, ওই ধরুন 1.5 ঘন্টার মতন সময় লাগবে। এই টানেলটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। আমরা অবশেষে সেলা টানেলে এসে পৌঁছালাম। সেলা টানেল আপনাদেরকে এর আগেও বলেছি, সেই বীরাঙ্গনা সাহসী যে দুই নারী ছিল, সেলা এবং নুরা, তাদেরকে নামক করে এটা করে দেওয়া হয়েছে। তার নামই উৎসর্গ করে এই সেলা টানেল, সেলা লেক সবকিছু করা হয়েছে, সেলা পাস। এই যে টানেলটা আপনারা দেখছেন, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম টানেল, 13,000 ফুট উচ্চতায়। এর দৈর্ঘ্য হচ্ছে 12.4 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের 9 মার্চ এর উদ্বোধন করেছেন। এই টানেলটা হওয়ার ফলে দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে 10 কিলোমিটার কিন্তু কম হয়েছে। শুধু সেটা নয়, এখন দিরাং থেকে তাওয়াং সারা বছর কিন্তু কানেক্টিভিটি আছে। এই দেখুন ওয়েদারটা দেখুন কেমন হয়ে গেছে। যখন বরফ পড়ে শীতকালে, সেই সময় তো কোনো কানেক্টিভিটি করাই যেত না আগে। এখন এইটা হওয়ার ফলে সামরিক বাহিনীর অনেক উপকার হয়েছে। যেহেতু চীন বর্ডার এত সামনে, সেই জন্য এই টানেলটা নির্মাণ করা হয়েছে। দারুণ সুন্দর। আমরা এবার যাবো এর ভেতর দিয়ে। তাওয়াং থেকে বোমডিলার হোটেলে আসতে আমাদের সেদিন সন্ধে হয়ে গিয়েছিল। পরের দিন সকাল সকাল বোমডিলা থেকে হালকা সাইট সিন করতে করতে আমরা রওনা হলাম গুয়াহাটি রেল স্টেশনের উদ্দেশ্যে। বোমডিলা থেকে গুয়াহাটি রেল স্টেশনের দূরত্ব 258 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টার মতো। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।